নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আগের দিন পর্যন্ত আমরা পড়েছি ইন্টেরিয়র অফ দ্য আর্থ সম্পর্কে। তাহলে এখন এই কী করে আমরা ইন্টেরিয়র অফ সম্পর্কে জানতে পারলাম, তার কিন্তু একটা কারণ হচ্ছে এই আর্থকুয়েক। এই আর্থকুয়েকের মাধ্যমেই কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরণ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছি, এবং এটা কিন্তু অন্যতম একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যেটা আমাদের সম্পর্কে জানায়, যেটা আমাদের আর্থের বিভিন্ন লেয়ারসগুলো সম্পর্কে আমরা জানতে পারি। এটাও কিন্তু একটা অ্যাসপেক্ট। তাহলে আমার এখন প্রশ্ন হচ্ছে, আর্থকুয়েক জিনিসটা কি? এই যে যেমন দেখো এখানে দেখতে পাচ্ছ একটা রাস্তা ফেটে গেছে, রাস্তার মাঝখানে এরকম চিড় পড়ে গেছে, বা এরকম ধরনের যে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এটা কি হয় যখন একটা ভূমি কেঁপে ওঠে। এই ভূমি কেঁপে ওঠার যে ফেনোমেনাটা, সেটাই কিন্তু হচ্ছে আর্থকুয়েক। আর্থ ইজ শেকিং। ঠিক? তাহলে দেখা যাক এর ডেফিনেশন কি। ছোট্ট করে ডেফিনেশন জানা উচিত আমাদের সবারই। মুদ্রা কথা বলে নিলাম যে যখন আর্থের উপরিভাগ কেঁপে ওঠে কোনো না কোনো যে ফোর্সের প্রভাবে, তখন কিন্তু আর্থকুয়েক সংঘটিত হয়। এটা এক ধরনের এটা হচ্ছে এক ধরনের ন্যাচারাল ডিজাস্টার, রাইট? এটা ক্যাটাস্ট্রফি। ন্যাচারাল ডিজাস্টার বলতে এটা ক্যাটাস্ট্রফি, মানে এর যে ক্ষয়ক্ষতি হয় আনপ্রেসিডেন্টেড, আনবিলিভেবল ক্ষয়ক্ষতি হয় এর মাধ্যমে। ঠিক? তাহলে চলো দেখা যাক এর ডেফিনেশন সম্পর্কে আগে প্রথমে জানি আমরা। তাহলে আর্থকুয়েকের ডেফিনেশন কি? এক সেকেন্ড। আর্থকুয়েকের ডেফিনেশন হচ্ছে, এটা ইন্টেন্স শেকিং ইন্টেন্স শেকিং অফ আর্থ সারফেস। যেটা কি করে যেটা কিন্তু আমাদের বিশাল কিন্তু ক্ষয়ক্ষতি করে দেয় বিভিন্ন পদ্ধতিতে। যেটা কিন্তু বিভিন্ন আমাদের ক্ষয়ক্ষতি করে দেয়, যেটা কারণে প্রচুর ক্ষয়ক্ষতি হয়, সেটাই হচ্ছে কিন্তু আমাদের আর্থকুয়েক। এবারে আসি, আর্থকুয়েক তাহলে সৃষ্টি হয় কীভাবে? আর্থকুয়েক কীভাবে সৃষ্টি হয়? আর্থকুয়েক সৃষ্টির অনেকগুলো কিন্তু কারণ আছে। বিভিন্ন কারণে কিন্তু আর্থকুয়েক সৃষ্টি হতে পারে। কি কি না, প্রথম হচ্ছে যে মেন যে কারণ, এক নম্বর পয়েন্ট বা মেন কারণ হচ্ছে প্লেট টেকটনিক্সের জন্য। কি হচ্ছে না কেন? এক সেকেন্ড। প্রথম কারণ কি? প্রথম কারণ হচ্ছে প্লেট। মানে যখন দুটো প্লেটের মধ্যে যখন সংঘর্ষ হয়, সেই সংঘর্ষের কারণে কিন্তু পৃথিবীর ক্রাস্ট দুমড়ে মুচড়ে যায়, এবং ওইখানের জন্য কিন্তু তৈরি হয়। একটা হচ্ছে তোমার মুভমেন্ট অফ প্লেট। তাহলে ফার্স্ট রিজন কি? প্রথম রিজন হচ্ছে মুভমেন্ট অফ দ্য প্লেটস। মুভমেন্ট অফ দ্য প্লেটস, এটা কিন্তু এক নম্বর কারণ হিসেবে আমরা ধরতে পারি। প্রথম কারণ হচ্ছে মুভমেন্ট অফ দ্য প্লেট। মানে ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, পরস্পরের দিকে এগিয়ে আসছে। তাহলে এই এগিয়ে আসার ফলে এদের মধ্যে কোথাও না কোথাও সংঘর্ষ হবে। সেই সংঘর্ষের মধ্যে কি একটা এনার্জি জেনারেট হবে। সেই এনার্জি কি হয়, বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, এবং ওইটা কী করে আমাদের পৃথিবী পৃষ্ঠকে কাঁপাতে শুরু করে। ওটা একটা কারণ আর্থকুয়েকের। দ্বিতীয় নম্বর কারণ কি? দ্বিতীয় নম্বর কারণ হতে পারে যে জন্য ভলক্যানিক ইরাপশন। যদি কোথাও হঠাৎ করে ধরো এরকম একটা মাউন্টেন আছে, সেই মাউন্টেনে হঠাৎ করে যদি ভলক্যানিক ইরাপশন হয়, তাহলে তার জন্য কী হবে? এর মধ্যে তো প্রচুর এনার্জি আছে, এই ভলক্যানোর মধ্যে তো প্রচুর এনার্জি আছে, সেই এনার্জি তো কোথাও না কোথাও রিলিজ হবে। তাহলে সেটার জন্য কিন্তু আশেপাশের অঞ্চলে একটা আর্থকুয়েক ছড়িয়ে পড়তে পারে। এইগুলো কি হলো? এটা তোমার হচ্ছে অন্যতম দুটো ন্যাচারাল কজ। এগুলো সব হচ্ছে ন্যাচারাল কজ। এই ভলক্যানিক ইরাপশন হোক বা মুভমেন্ট অফ প্লেট হোক, এগুলো সবই হচ্ছে ন্যাচারাল কজ। এছাড়াও কিছু কিছু হিউম্যান অ্যাক্টিভিটির জন্যও কিন্তু আর্থকুয়েক সৃষ্টি হতে পারে। কীরকম না, যখন হঠাৎ করে যে একটা আন্ডারগ্রাউন্ড মাইন আছে, সেই আন্ডারগ্রাউন্ড মাইনগুলো যদি হঠাৎ করে ওদের মধ্যে ধস নেমে যায়, হ্যাঁ, হঠাৎ করে আন্ডারগ্রাউন্ড মাইনটা সাবমার্জড হয়ে গেল বা সাপ্রেসড হয়ে গেলো, মানে নিচে নেমে গেল, তখন সেক্ষেত্রে কী হয়, আমাদের ভূমিকম্প দেখা যেতে পারে।
আবার দ্বিতীয় নম্বর কারণ যে ড্যাম, ড্যাম আমরা যদি প্রচুর জল একটা জায়গায় জমা করে রাখি সেইটার কারণেও কিন্তু হতে পারে, আর্থকুয়েক হতে পারে। তৃতীয় নম্বর কারণ কোথাও নিউক্লিয়ার টেস্ট করছি, আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট। কী টেস্ট না আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট। আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করলেও কিন্তু আমাদের আর্থকুয়েক হতে পারে, কারণ সেখানে এখানেও কী হয় বৃহৎ পরিমাণে এনার্জি লাগে, সেই এনার্জি যখন রিলিজ হবে তখন আন্ডারগ্রাউন্ড যখনই করবে তখন প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হবে, সেই এনার্জি রিলিজ হওয়ার জন্যও কিন্তু আর্থকুয়েক সৃষ্টি হতে পারে। তাহলে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট। হ্যাঁ, এরপরে এই যে অনেক সময় নিউজে থাকে যে বিভিন্ন দেশে কি হয়, ওখানে প্লেট নাই, কোনো প্লেট বাউন্ডারি নেই, কিন্তু তবুও অনেক সময় দেখা যায় সেইখানে নাকি ভূমিকম্প কেঁপে উঠছে। তাহলে অনেক যারা জিও পলিটিক্যাল অ্যানালিস্ট আছেন বা যারা ডিফেন্স অ্যানালিস্ট আছেন তারা মনে করেন কি ওখানে হয়তো ওরা নাকি কেউ লুকিয়ে লুকিয়ে নিউক্লিয়ার টেস্ট করছে, এটা অনেকে কিন্তু ধরেন আর কি। ঠিক আছে, চলো আসি এবার চলি নেক্সট পার্টে। এবার আসি এই আর্থকুয়েকগুলো ঘটে কোথায়, মানে প্লেস অফ অকারেন্স। মেনলি কেন বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত আর্থকুয়েকের কোথায় না, বেশির আর্থকুয়েক তৈরি হয় আমাদের লিথোস্ফিয়ারে আর্থকুয়েকের জন্ম হয়। ঠিক আছে, এবারে ধরো এখানে এটা হচ্ছে আর্থ ক্রাস্ট, এরপরে এইখানে কিছু না কিছু একটা ফল্ট তৈরি হলো। এই ফল্টটা তো দুর্বল জায়গা, এটা হচ্ছে একটা ফল্ট সবসময় কী হয়, ফল্ট সবসময় আর্থ ক্রাস্টটা একটা দুর্বল জায়গা। ঠিক, তাহলে এই দুর্বল জায়গা বরাবর যখনই কোনো টেকটনিক অ্যাক্টিভিটি হবে বা ভলক্যানিক অ্যাক্টিভিটি হলো, যাই অ্যাক্টিভিটি হোক, এইখানে কিন্তু এই দুর্বল জায়গা বরাবর আমাদের ভূমিকম্পটা তৈরি হবে। এই দুর্বল জায়গা বরাবর কিন্তু ভূমিকম্পটা তৈরি হবে। তাহলে প্লেস অফ অকারেন্স কী হলো না, এটা সম্পূর্ণভাবে আমাদের আর্থ ক্রাস্টের একটা ফেনোমেনা। এটা কিন্তু এর ভেতরের কোনো মানে এই ম্যান্টাল বা কোরের সাথে কিন্তু এই ভূমিকম্পের ওখানে কোথাও উৎপন্ন হয় না। তাহলে হয় কোথায় না লিথোস্ফিয়ার, এবং সেটা কোথায় আমাদের লিথোস্ফিয়ারের মধ্যে, মানে এই যে আর্থ ক্রাস্টের মধ্যে কোনো না কোনো জায়গায় হবে, মানে বাইরে পৃথিবীর বাইরে অ্যাটমসফিয়ারিক ফেনোমেনা কিন্তু এটা নয়, এটা সম্পূর্ণ কি পৃথিবীর অভ্যন্তরের গল্প, এবং মেনলি কোথায় গঠিত হয় না লিথোস্ফিয়ারে। এবার আসি নেক্সট পার্টে। এটা হচ্ছে ফোকাস এবং এপিসেন্টার। ফোকাস কোনখানে মানে কি, এই যে ধরো একটা বরাবর একটা ফল্ট আছে, আমার ভূপৃষ্ঠে এই বরাবর একটা ফল্ট আছে। ঠিক আছে, এই ফল্টটা কি বললাম, যেটা ভূপৃষ্ঠের একটা দুর্বল জায়গা, এবং এখানে অ্যাক্টিভিটির কারণে ভলক্যানিক অ্যাক্টিভিটি হোক বা টেকটনিক অ্যাক্টিভিটি হোক, কি হচ্ছে এখানে যে এইখান থেকে একটা এনার্জি রিলিজ হওয়ার সোর্স তৈরি হয়েছে, যেখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি এক জায়গায় রিলিজ হবে। তাহলে যেখান থেকে এই হঠাৎ করে এনার্জি রিলিজ হতে শুরু করে, বা যেখান থেকে অ্যাকচুয়ালি ভূপৃষ্ঠের অভ্যন্তরে বা ক্রাস্টের অভ্যন্তরে যেখান থেকে এনার্জি রিলিজ হতে শুরু করে, সেই জায়গাটাকে বলা হয় ফোকাস। ঠিক, বা এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটাকে হাইপোসেন্টারও বলা হয়, ফোকাস বা হাইপোসেন্টার। এটা হচ্ছে ফোকাস বা হাইপোসেন্টার। এরপরে এই ফোকাস থেকে আমরা একদম সোজা 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 দাগ টানলে ভূপৃষ্ঠের উপরে যে জায়গাটা পাই, কি করব আমরা, যেখানে ফোকাস সেখান থেকে সোজা সোজাটা দাগ টানবো, এবং ওইখানে প্রজেকশন ফেলে দেখবো যে ভূপৃষ্ঠের উপরে কোন জায়গাটাতে গিয়ে পরে ওই দাগটা টাচ করছে। যে দাগে ওই ভূপৃষ্ঠের উপরে, এটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে যে ফোকাস থেকে সোজাসুজি দাগ টানলে যে জায়গাটা পাওয়া যায়, সেই জায়গাটাকে বলা হয় এপিসেন্টার। এই এপিসেন্টারে আমরা কিন্তু ভূমিকম্পের যে সবচেয়ে ম্যাক্সিমাম পাওয়ার এটা সেটা দেখতে পাই। এপিসেন্টারের কাছাকাছি যে অঞ্চলে থাকবে না, এপিসেন্টারের কাছে যত কাছে থাকবে অঞ্চলটা, তত ভূমিকম্পের প্রকোপটা আমরা তত ভালো বুঝতে পারবো, তত বেশি বুঝতে পারবো, এবং সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন হবে কিন্তু এই অঞ্চলটা জুড়েই। এপিসেন্টারের কাছাকাছি অঞ্চলে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন হয়, বোঝা গেল? তাহলে ফোকাস কোনটা, ফোকাস হচ্ছে যেখানটাতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে ক্রাস্টের মধ্যে ফল্টের কাছাকাছি যে জায়গাটা থেকে অ্যাকচুয়াল এনার্জি রিলিজ হতে শুরু করে বা এনার্জি রিলিজ হয়, সেই জায়গাটার নাম হচ্ছে ফোকাস। আর ওই ফোকাস থেকে সরাসরি তোমার ভূপৃষ্ঠের উপরের পয়েন্টটাকে বলা হয় এপিসেন্টার। ঠিক আছে, তাহলে ফোকাস এবং এপিসেন্টার সম্পর্কে জানা হলো। এবার আসা যাক, তাহলে আর্থকুয়েক সম্পর্কে তো বেসিক আইডিয়া আমাদেরটা হলো।
এবার এই যে আমরা বলছি যে কতটা ক্ষয়ক্ষতি করবে বা কতটা, আমরা বলি না যে অনেক সময় বলে যে 7.2 এই ধরনের যে আর্থকুইক হয়েছে, কোথাও 6.5, কোথাও 8.2, 8.1 এরকম কথাবার্তা কিন্তু শুনতে পাই। তাহলে সেটা কি? এবার আসে তাহলে ওটা কি, ওটা হচ্ছে মেজারমেন্ট। আর্থকোয়েকটাকে আমরা কীভাবে মেজার করছি, তাহলে এই প্রসঙ্গ থেকে কিছু জানতে হবে। তাহলে আমরা আর্থকোয়েককে মেজার করি, মেজারমেন্ট করার যন্ত্র আছে, তার নাম হচ্ছে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ দ্বারা মেজার করি। সিসমোগ্রাফের কাজ কি না, সিসমোগ্রাফের কাজ হচ্ছে এটা কি করে, সিসমোগ্রাফ করে হচ্ছে রেকর্ড করে। কি রেকর্ড করে না, সিসমিক ভাইব্রেশনগুলোকে রেকর্ড করে, সিসমিক ভাইব্রেশন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা দুটো স্কেলের নাম পড়ি এখানে। কি একটা হচ্ছে তোমার রিক্টার স্কেল আর একটা হচ্ছে মার্সেল স্কেল। রিক্টার স্কেলে কি হয় না, রিক্টার স্কেলে যেটা হয় সেটা হচ্ছে এর দ্বারা কি করি, ম্যাগনিটিউড মাপি। মানে একটা আর্থকোয়েক কতটা ম্যাগনিটিউডের হলো, কতটা এর ডিস্ট্রাকটিভ পাওয়ার, সেটা কিন্তু এই রিক্টার স্কেল দ্বারা মাপা হয়। এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকে না, এর ভ্যালু থাকে 0 থেকে 10-এর মধ্যে। এর ভ্যালু মাপা হয় কিসের, 0 থেকে 10-এর মধ্যে হয় রিক্টার স্কেলের ভ্যালু। এবারে হায়ার দ্য ভ্যালু দ্য মোর ডিস্ট্রাকটিভ পাওয়ার দ্য আর্থকোয়েক হ্যাজ। যত বেশি রিক্টার স্কেলের মান যত বাড়তে থাকবে, রিক্টার স্কেলে কোনো একটা ভূমিকম্প হলো, ভূমিকম্পে যদি দেখা যায় যে রিক্টার স্কেল হচ্ছে 7.2, এ ভয়ানক রকম ডিস্ট্রাকশন। আবার 8.2 যদি বলি, তার থেকেও 10 গুণ বেশি ডিস্ট্রাক্ট করবে। ঠিক আছে, আর মার্সেল স্কেল কি, মার্সেল স্কেল আমরা কী মাপি, সেটা মার্সেল স্কেল মাপি আমরা ইন্টেন্সিটি মাপি। আমরা মার্সেল স্কেল দিয়ে। ঠিক আছে, আর এর স্কেল কত, এর স্কেল হয় 1 থেকে 12। তাহলে এইটা গেল আমাদের আর্থকোয়েক মেজার করবো কি, এক নম্বর হচ্ছে রিক্টার স্কেল নিয়ে মেজার করতে পারি, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মার্সেল স্কেল দিয়ে। রিক্টার স্কেলে আমরা পাবো ম্যাগনিটিউড, আর মার্সেল স্কেল দিয়ে আমরা পাবো ইন্টেন্সিটি। রিক্টার স্কেলে ভ্যালু কত, 0 থেকে 10 পর্যন্ত হয়, আর মার্সেল স্কেলে কত থেকে কত পর্যন্ত হয়, 1 থেকে 12 পর্যন্ত। ঠিক, এবার আসি আর্থকোয়েকের এফেক্ট সম্পর্কে। আর্থকোয়েক আমাদের কি ক্ষতি করে। ঠিক আছে, প্রথম নম্বর, 1 নম্বর হচ্ছে কী করে, এর সারফেসকে সম্পূর্ণ আর্থ কাস্ট কিন্তু রাপচার করে দেয়। কী করে, রাপচার্স দ্য সারফেস, মানে একদম ভেঙে চুরে চুরমার করে দেয়, গুঁড়িয়ে দেয়। দ্বিতীয় নম্বর, প্রচুর জায়গাতে ল্যান্ডস্লাইড ক্রিয়েট করতে পারে। 3 নম্বর, সবচেয়ে মোস্ট ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে সুনামি। যদি এখানে ধরো আছে, এটা ধরো সমুদ্রে এই জায়গাতে কোনো না কোনো আর্থকুইক তৈরি হলো, তখন কি হবে, যে ঢেউটা এসে পড়ে তো এই কোস্টাল এরিয়াতে ছড়িয়ে পড়বে, এবং সেটা খুব কয়েক মিটার পর্যন্ত একটা ঢেউ উঁচু হয়। তাহলে এটাও কিন্তু সেই প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করতে পারে। এর কিন্তু একটা এফেক্ট সুনামি। আর 4 নম্বর, যেটা এই ল্যান্ডস্লাইড হোক বা সুনামি হোক বা এই যে সারফেসের র্যাপচার্স হোক, কী করে, লস অফ হিউম্যান লাইফস অ্যান্ড প্রপার্টি। প্রচুর পরিমাণে প্রপার্টি এবং হিউম্যান লাইফে লস হয়। ঠিক, আচ্ছা, এই প্রসঙ্গে একটা প্রশ্ন বলে, কোশ্চেন কি, একটা প্রশ্ন, অপারেশন conducted by India to help the people in the earthquake in the country তুর্কি যে আর্থকোয়েক হয়েছিল, সেই আর্থকোয়েকে ভারত যে হেল্প করেছিল, সেই অপারেশনটার নাম কি। ঠিক আছে, চলো তাহলে আজকে আমরা এখন অবধি কী পড়লাম না, প্রথম হচ্ছে একটা পড়লাম যে আর্থকুইক কেন হয়, কি কারণে হয়। দ্বিতীয় নাম্বার কি পড়লাম, যে আর্থকুইক কোথায় হয়, কোনখানে আর্থকুইকটা গঠিত হয় না, সেটা আমাদের লিথোস্ফিয়ার আর্থকুইকটা সংগঠিত হয়।
তৃতীয় নাম্বার হচ্ছে ফোকাস এবং এপিসেন্টার। ফোকাস হচ্ছে যেখানে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যে পয়েন্ট থেকে আমাদের এনার্জি রিলিজ হয় তাকে বলা হয় ফোকাস, এবং সেখান থেকে সরাসরি ভূপৃষ্ঠের উপরে একটা বিন্দু প্রজেক্ট করলে যেটা যে বিন্দুটা পাওয়া যায় সেটাকে বলা হয় এপিসেন্টার। এবং এপিসেন্টারে একটা প্লেস, এপিসেন্টারে যত কাছাকাছি থাকবে আমাদের আর্থকুইকের ইন্টেন্সিটি বা ড্যামেজটা তত বেশি হয়। ঠিক, তারপরে কি জানলাম? তারপরে জানলাম রিক্টার স্কেল, মার্সেলি স্কেল এবং সিসমোগ্রাফ। তারপরে আমরা জানলাম যে আর্থকুয়েক কী কী ইফেক্ট তৈরি করে। আর সবশেষে তোমাদের জন্য একটা প্রশ্ন রইল। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই। কালকে আমরা জানবো সম্পর্কে, কালকে জানবো যে এই আর্থকুয়েকের বিভিন্ন ওয়েব সম্পর্কে কালকে আমরা পড়াশোনা করব। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ আমার লেকচারগুলোকে দেখার জন্য। চলো, ওকে, টাটা, গুড বাই, সায়োনারা।